ঘরে আছি সারি সারি আজ কেন পৃথিবী ছোট মনে উদাসী এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোনো কাছে যাবো ঘরে যাবো তোমার জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় দিন গায়ে বলে আধারে কাছে যাবো কবে পাবো তোমার এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোনো কাছে যাবো কবে পাবো তোমার Good morning from জলদাপাড়া টুরিস্ট নেস্ট। গত পরশু আমরা গরুমারা থেকে জলদাপাড়াতে আসি। গতকাল আমরা বৃষ্টির মধ্যেও ভোরবেলা জলদাপাড়ার জঙ্গলে জিপ সাফারি করি। তারপর ভুটানের ফুনসোলিংয়ে ঘুরে দেখি কিছু দ্রষ্টব্য স্থান। রাত্রে আমরা ছিলাম জলদাপাড়ার টুরিস্ট নেস্ট রিসর্টে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে আজকেও সকাল থেকে অঝোরে পড়ে যাচ্ছে বৃষ্টি। 4 রাত 5 দিনের ডুয়ার্স ট্রিপের আজকে আমাদের শেষ দিন। গতকালের মতো আজকেও ব্রেকফাস্ট ছিল ফাটাফাটি। এদিন ব্রেকফাস্টে ছিল টোস্ট, আলুর পরোটা, কর্নফ্লেক্স, পোহা, ডিম সেদ্ধ, চা, কফি তো ছিলই। সকালে ব্রেকফাস্ট সেরে টুরিস্ট নেস্টকে বিদায় জানালাম আমরা। পিছনে পড়ে রইল আমাদের জলদাপাড়ার ঠিকানা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম টুরিস্ট নেস্ট থেকে। আমাদের এবারের গন্তব্য মদনমোহন মন্দির। আমরা যাব চিলাপাতার জঙ্গলের রাস্তা দিয়ে। চিলাপাতা জঙ্গল আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। ডুয়ার্স অঞ্চলের এই বন বক্সা টাইগার রিজার্ভ ও জলদাপাড়া জাতীয় উদ্যানকে মিলিয়ে একটি হাতির করিডোর হিসেবে কাজ করে। তৎকালীন কোচবিহারের রাজসেনাপতি চিলা রায়ের বাসস্থান থেকেই চিলাপাতা বনাঞ্চলটির নামকরণ। চিলাপাতা অরণ্যের মধ্যে প্রায় 1000 বছরের পুরনো নল রাজার দুর্গ রয়েছে। এটি ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক গুরুত্বের স্থল। ধ্বংসাবশেষের মধ্যে দুর্গের একটা দরজা ও ভগ্ন প্রাচীরই অবশিষ্ট আছে। লোকমুখে প্রচলিত যে 5ম শতাব্দীতে গুপ্ত যুগে এই দুর্গ নির্মিত হয়। বর্তমানে এই অঞ্চলটি অসংরক্ষিত। চিলাপাতা অরণ্যের এক প্রজাতির গাছ দেখা যায় যা থেকে মানুষের রক্তের মতো রং বিশিষ্ট তরল নিঃসৃত হয়। এই গাছের মাত্র কয়েকটি দুর্গ প্রাকারের নিকট দেখা যায়। স্থানীয়দের মতে বিশ্বে এই গাছ অন্যত্র দেখা যায় না এবং এর কোনো উদ্ভিদ বৈজ্ঞানিক নামও নেই। কথিত আছে যে বর্তমান নল দুর্গের চারপাশে বিশাল আকৃতির পরিখা ছিল। সেই পরিখা দিয়ে কায়াতে মানে ছোট গোলাকার নৌকো করে কোচ সৈন্যরা বানিয়া নদী দিয়ে ভুটান রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল। চিলা রায় ছিলেন কোচ কামতা রাজবংশের 15 ও 16 শতকের এক প্রতিভাবান বীর সেনাপতি। তিনি রাজবংশী সমাজের জন্য এক গর্বের প্রতীক এবং তার সাহসিকতা, যুদ্ধ কৌশল ও রাজ্য সম্প্রসারণের ভূমিকা আজও স্মরণীয়। চিলা রায় নামে তিনি খ্যাতি পান কারণ তিনি চিলের মতো দ্রুত ও আক্রমণাত্মক গতিতে যুদ্ধক্ষেত্রে গভীরভাবে ঢুকতেন। ফলে লোকমুখে তার নাম হয়ে যায় চিলা রায়।
এখানে চিতাবাঘ, হরিণ, বুনো শুয়োর, হাতি, বিভিন্ন রকমের পাখি ও সরীসৃপ রয়েছে। আমরা এসে পৌঁছলাম কুচবিহারে মদনমোহন মন্দিরে। কুচবিহারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে মদনমোহন মন্দির। এটা শুধু একটা ধর্মীয় স্থান নয়, বরং এখানকার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের প্রতীক। মন্দিরের মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা। জনপ্রতি 2 টাকা করে জমা দিয়ে জুতো রাখা যায় এখানে। মন্দির চত্বরে প্রবেশ করতে হয় খালি পায়ে। ঠিক যেই সময় আমরা গাড়ি থেকে নেমেছি তখনই বৃষ্টিটা আবার শুরু হলো। মানে বৃষ্টি এবারের ট্রিপে আমাদের কিন্তু একবারের জন্য পিছু ছাড়েনি। কিন্তু সেই বৃষ্টি মাথায় নিয়েও আমরা এই মদনমোহন মন্দির এবং কুচবিহার রাজবাড়ি দেখতে চলে এসেছি। এই মদনমোহন মন্দির মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ কর্তৃক নির্মিত হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে এই মন্দিরটি স্থাপনা হয় এবং এর কাজ শেষ হয় 1889 খ্রিস্টাব্দে। আর 21শে মার্চ 1890-এ রাজমাতা নিশিময়ী দেবী মন্দিরটি উদ্বোধন করেন। একই দিনে এর পূর্ব প্রান্তে আনন্দময়ী ধাম বা ধর্মশালাও গড়ে ওঠে। মন্দিরটি মূলত ভগবান মদনমোহনকে নিবেদিত, যিনি কৃষ্ণের এক মনোহর রূপ এবং কোচ রাজবংশের কুল দেবতা হিসেবে আরাধ্য। ধীরে ধীরে মন্দিরটি অধিবাসী ও আশেপাশের মানুষেরও প্রধান ভক্তিস্থান হয়ে ওঠে। মন্দিরটির স্থাপত্য একদম আলাদা। এটি বাংলা ঐতিহ্যবাহী 4 চালা ছাদের সাথে ইসলামিক ও মধ্য এশিয়ার গম্বুজের নিখুঁত মিশ্রণ। শ্বেতাভ মন্দিরই যেন এক বিশাল ফুলের মতো শহরের মাঝখানে আলোকিত হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরের কেন্দ্রীয় গর্ভগৃহে থাকে 2টি মূর্তি, বড় মদনমোহন যা প্রতিদিন দর্শনের জন্য থাকে এবং ছোট মদনমোহন যা শুধু নির্বাচিত 3 দিন দর্শনের জন্য আসে। এই 2টি ভিন্ন আকৃতি ও আকারের মূর্তি এখানে ভক্তদের আস্থা ও ভক্তির কেন্দ্রবিন্দু। রাস উৎসব বা রাসমেলা এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ। বেশ কয়েকদিন ধরে চলা অনুষ্ঠানগুলিতে হাজার হাজার মানুষ আসেন ভক্তি ও আনন্দের মিলনে। রাসচক্র ঘোরানো, রাসমেলার আবির রং, কীর্তন, যাত্রাপালা সব মিলিয়ে শহরটা যেন একসাথে উৎসবে ভরে ওঠে। এছাড়াও এখানে দোল উৎসব ও বিভিন্ন তিথিতে আবির, ফুল দিয়ে মন্দির রাঙানো হয় এবং ভক্তরা দীর্ঘক্ষণ ধরে ঠাকুরের পাদুকায় শ্রদ্ধা নিবেদন করেন। মদনমোহন মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে বৈরাগী দিঘি। প্রাচীন নথিতে উল্লেখ আছে কুচবিহারের রাজারা বহু দিঘি নির্মাণ করিয়েছিলেন লোকের পানীয় জলের ব্যবস্থা, পূজার্চনা এবং সামাজিক কার্যকলাপের জন্য। বৈরাগী দিঘি ছিল তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ জলাধার। বৈরাগী দিঘির নামটি এসেছে স্থানীয় একটি পুরনো প্রথা থেকে। মন্দিরে আসা ভক্ত, সন্ন্যাসী ও বৈরাগীদের জন্য আগে এখানে স্নানের ব্যবস্থা ছিল। সেই থেকেই দিঘিটি পরিচিত হয় বৈরাগীদের দিঘি, মানে বৈরাগী দিঘি হিসেবে। আমরা এসে পৌঁছলাম কুচবিহার রাজবাড়িতে। এই আমার পিছনে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক রাজকীয় স্মৃতি, একটি রাজপ্রাসাদ যা কেবল ইট পাথরের নয়, এক যুগের সংস্কৃতি, রুচি ও আভিজাত্যের প্রতীক। এটাই কোচবিহার রাজবাড়ি। এই হচ্ছে এখানকার পার্কিং স্পেস।
রাজবাড়ি সংলগ্ন উদ্যানে ফটো তোলার অনুমতি থাকলেও রাজবাড়ির ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। কুচবিহার রাজবাড়ি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে। প্রবেশ মূল্য 20 টাকা। শুক্রবার বাদ দিয়ে প্রত্যেক দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। 1887 সালে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ শুরু করেন এক মহতী নির্মাণ প্রকল্প। ইউরোপে শিক্ষিত এই রাজা চেয়েছিলেন তাঁর রাজধানীতে এমন একটি প্রাসাদ গড়ে তুলতে যা ব্রিটিশ ভারতের নয়, বরং বিশুদ্ধ ইউরোপীয় রেনেসাঁর উদাহরণ হয়ে থাকবে। এই রাজবাড়ি মূলত নির্মিত হয় রাজপরিবারের আবাসস্থল হিসেবে, একটি প্রতীক যা জানায় কোচ রাজবংশ ছিল অত্যন্ত শক্তিশালী, আধুনিক এবং সাংস্কৃতিকভাবে এগিয়ে। কোচবিহার রাজবাড়ির স্থাপত্য সম্পূর্ণ ভিন্ন এবং ভারতীয় ভূখণ্ডে অত্যন্ত বিরল। এখানে দেখা যায় রেনেসাঁ রিভাইভাল স্টাইল এবং ইতালীয় ভিক্টোরিয়ান ডিজাইন। আর্চওয়ে, কার্নিশ, স্তম্ভ, ব্যালাস্টার প্রতিটি জায়গায় নিখুঁত এবং নরম রাজকীয় ছোঁয়া। মধ্যভাগে একটি বড় ডোম যা লাল রঙের এবং দূর থেকে প্রাসাদের মুকুটের মতো ঝলমল করে। বড় বড় খিলান ও পোর্টিকো যা প্রাসাদকে ইউরোপীয় মিউজিয়াম স্টাইলের এক অভিজাত রূপ দেয়। একটু সামনে এগোলে দেখা যাবে 900 ফুট লম্বা সম্মুখ ভাগ, যেখানে প্রতিটি জানালা আর খিলান একে অপরের সাথে সমানুপাতিক। নিচতলা এবং উপরের তলার করিডরগুলি বিস্তৃত একেবারে ভিক্টোরিয়ান গভর্নমেন্ট হাউসের মতো। মার্বেল, সাদাটে দেয়াল ও লাল গম্বুজের কন্ট্রাস্ট, যা চোখে পড়লে মনে হয় ভারতবর্ষের মাঝখানে হঠাৎ কোথাও ইউরোপের একটি হেরিটেজ প্রাসাদ দাঁড়িয়ে আছে। যদিও বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, তবুও পুরনো বলরুমের কাঠামো, রাজমহিষীদের কক্ষ, চিত্রলিপি ও আলংকারিক ছাদের নকশা এখনও ইতিহাসের আভা ছড়ায়। রাজবাড়ির আদল নেওয়া হয়েছে ইউরোপের বাকিংহাম ও ইটালিয়ান রেনেসাঁস প্যালেস থেকে। এমন স্থাপত্য পশ্চিমবঙ্গে আর কোথাও নেই। কোচবিহার রাজপরিবার ভারতের অন্যতম আধুনিক রাজপরিবার ছিল। এই পরিবারের মহিলারা ইংরেজিতে শিক্ষিতা ছিলেন। রাজারা বিদেশ ভ্রমণ করতেন। রাজবাড়ির চারপাশের বাগান ইংল্যান্ডের ফর্মাল গার্ডেনের ধাঁচে করা, যেখানে আগে ছিল ফোয়ারা, হাঁটার পথ এবং ফুলের সিমেট্রিক্যাল ডিজাইন। এখানে জন্মেছেন প্রখ্যাত রাজকন্যা গায়ত্রী দেবী, যিনি পরে জয়পুরের মহারানী হন। পুরো রাজবাড়ির নকশা করেছিলেন একজন ব্রিটিশ স্থপতি, যিনি কলকাতার বহু ঐতিহাসিক ভবনের ডিজাইনেও যুক্ত ছিলেন। আজ সেই রাজবাড়ি সময়কে পেরিয়ে দাঁড়িয়ে আছে নীরব কালের সাক্ষী হয়ে। এখানে রাজারা আর রানীরা নেই, কিন্তু দেওয়ালে এখনও লেগে আছে রাজকীয়তার গন্ধ। প্রতিটি খিলানে ঘুরে বেড়ায় ইতিহাসের প্রতিধ্বনি। রাজবাড়ির সেই ইতিহাস মাখা প্রাঙ্গণ ছেড়ে বেরিয়ে আসতেই পেটে খিদের জানান দিল। রাজবাড়ির একদম কাছেই চক্রবর্তী হোটেলে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা ছিল। হোটেলটি বড় নয়, ছোট্ট, সরল আর ঠিক যেন বাড়ির মতো, কিন্তু খাবারের মান অসাধারণ। প্রতিটি পদে যেন ঘরের গন্ধ, স্বাদে মিশে আছে আন্তরিকতা। আর সবকিছুর ওপরে শর্মিষ্ঠাদি, সুরজিৎদা, শেখরদা এবং সর্বোপরি সোমজিৎদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন সবাই ঠিক মতো খাচ্ছে কিনা। ওদের এই তদারকির মধ্যে ছিল এক ধরনের মায়া, একটা পরিবারের মতো যত্ন। পেট ভরে উঠলেও মন ভরে না, কিন্তু সময় তো আর থেমে থাকে না। আমাদের আজই ফিরতে হবে। এক এক করে সবাইকে বিদায় জানালাম। লাঞ্চ করে আমরা এসে পৌঁছলাম আমাদের স্টেশন নিউ কুচবিহার জাংশনে। আমাদের ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। 5:30টার সময় নিউ কুচবিহার জাংশন থেকে ছাড়বে। এখন ঘড়িতে বাজে 4টে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে নিউ কুচবিহার স্টেশনেই। একটা দুর্দান্ত ট্রিপের এন্ড করে এবারে ঘরে ফেরার পালা।
বদাতিক এক্সপ্রেস নিউ কুচবিহার স্টেশন থেকে সন্ধ্যা 6:02 ছেড়ে পরের দিন সকাল 6:45 শিয়ালদা পৌঁছয়। আর সরাইঘাট এক্সপ্রেস নিউ কুচবিহার স্টেশন থেকে বিকেল 5:32 ছেড়ে পরের দিন ভোর 5:20 হাওড়া স্টেশন পৌঁছয়। এছাড়াও আছে তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, গরিবরথ ও কাজিরাঙ্গা এক্সপ্রেস। ডুয়ার্সের 5টা দিন যেন চোখের পলকে ফুরিয়ে গেল। সবুজের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদী, ভেজা মাটির গন্ধ, হঠাৎ নেমে আসা বৃষ্টি, সব মিলিয়ে প্রতিটা মুহূর্ত আজ স্মৃতির খাতায় আলাদা করে দাগ কেটে গেল। আমরা হেসেছি একসাথে, ভিজেছি একসাথে, আর ক্লান্তির মধ্যেও দলটার প্রাণ শক্তি একবারের জন্য ম্লান হয়নি। বৃষ্টি নামলেও টিম স্পিরিট কখনোই থমকে যায়নি, বরং আরো গভীর হয়ে উঠেছিল। শেষ বিকেলে নিউ কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে মনে হচ্ছিল প্ল্যাটফর্মটা যেন বিদায়ের নীরব সাক্ষী। আমরা শহরে ফিরছি ঠিকই, কিন্তু ডুয়ার্সের একটা অংশ আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। এই ট্রিপের শেষটা আসলে শেষ নয়, এটা একটা কমা, যেখানে থেমে থেকে আমরা শুধু বলি আবার দেখা হবে। ঠিক এমনই কোনো বৃষ্টি ভেজা দিনে, সবুজের ডাক শুনে।